যতনা লোকা এই শ্রম পাঠ্য এই যে নামটা তার মানে অনলাইনের মাধ্যমে নির্মাণ শ্রমিকদের জন্য যারা আনঅর্গানাইজড ক্ষেত্রে রয়েছে তাদের জন্য একটা পোর্টালের ব্যবস্থা করা और तारी ऊपर आज के कार्यक्रम में मंच उपस्थित राज्य श्रम दफ्तर आदरणीय मंत्री कर्मठ युवा नेतृत्व श्री भगवान दास महोदय दफ्तर सम्मानित सेक्रेटरी श्री डी.के. गोयल श्री नरेश बाबू एन लेबर कमिशनर एखाने उपस्थित अन्यान्य अधिकारी बड़ मात्रा उपस्थित आमार आनअर्गानाइज्ड सेक्टर समस्त भाईरा बोनेरा मीडिया बंधुरा श्रमिक यूनियन आंदोलन अधिकार এই যে শব্দগুলো আমি বললাম এই শব্দগুলো মনে হতো বা ওনারা এমন একটা পরিবেশ তৈরি করে রেখেছিল পুরো দুনিয়ার মধ্যে এই শব্দগুলোর অধিকার এবং ওই ব্যক্তিদের উপর অধিকার শুধু কমিউনিস্ট নামে ব্যবস্থারই রয়েছে দাসত্ব প্রথা और এই নামগুলো ইউজ করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি পুরো দুনিয়াতে শুধু ত্রিপুরাতে ভারতবর্ষ হয়েছে তেমন না পুরো দুনিয়াতে এই কাজটা করেছে এখানেও লম্বে সময় এরা ছিল তো এই পোর্টাল ওনারা কেন আনেননি সিএসসির মাধ্যমে প্রত্যেকটি গ্রামের মধ্যে আমার নির্মাণ শ্রমিকরা যাতে সেখানে রেজিস্ট্রেশন করতে পারে নিজের অধিকার নিতে পারে সেটা ত্রিপুরাতে কেন হয়নি আজকে কিভাবে প্রায় 1200 সিএসসি সেন্টারের মধ্যে তার ব্যবস্থা হয়ে গেছে আগে কেন হয়নি এই নির্মাণ শ্রমিকরা তো আন্দোলন করতেন তাদের সঙ্গে তাদের লাইনে যেতেন তো তাদের জীবনমান কেন উন্নয়ন হয়নি কেন সরলীকরণ হয়নি কেন লেবার অফিসে এসেই সবকিছু করতে হবে আজকে কিভাবে এই সরকার আসার পর সেই অফিসে না এসে নিজের বাড়ির সামনে সিএসসি সেন্টারে কিভাবে করা যেতে পারে তার আধার কার্ড দিয়ে তার অন্যান্য ডকুমেন্টস দিয়ে তার ব্যবস্থা এই সরকার কিভাবে করতে চলছে মন্ত্রী বই তো ঠিকই বলছিলেন 1 লাখের উপরে निर्माण श्रमिक रही है
কোভিডের সময় ঘোষণা করেছে একসঙ্গে 3,000 টাকা করে দিয়ে দেব, তো 40,000 লোকই দিতে পেরেছে। কারণ কি, মাত্র 50,000ই অ্যাক্টিভ আছে, বাকিগুলো অ্যাক্টিভ নেই। তো এত বড় আন্দোলনকারী, এত বড় শ্রমিক দরদি, তাদের অ্যাকাউন্টগুলি অ্যাক্টিভ কেন থাকবো না? তার দায়িত্ব কার ছিল? আন্দোলন কিসের জন্য হয়েছে, কার জন্য হয়েছে? কেন সরকার দেওয়ার পরও বাকি যে 70,000-এর কাছে কেন গেল না? জিজ্ঞাসা করা উচিত। নির্লজ্জ এরা, শ্রমিকদের নামে নেতা হয়ে বড় বাড়ি, বড় গাড়ি, ওর নিজস্ব পার্টির ফায়দা, তিনের বাইরে কিচ্ছু বোঝে। শ্রমিক নেতা, আমি নাম বলবো না এদের, আমি তাদেরকে কোনোদিন ইট তুলতে দেখিনি। একটা ইট হাতে তুলেছে, তার একটা ছবি দেখিয়ে দিন তো শ্রমিক নেতাদের। কৃষক নেতা মুখ্যমন্ত্রী ছিলেন, কোন খেতে 4 মুঠো ধান কাটতে দেখেছে কেউ? যদি ধান কাটতে কেউ দেখেছে, এই সরকার আসার পর কৃষি মন্ত্রী প্রণবেশ সিংহ রায়কে দেখেছে ধান কাটছে, সোশ্যাল মিডিয়াতে আছে, মিডিয়াতে আছে। মনে হচ্ছিল তো মানে গরিব মানুষ, শ্রমজীবী মানুষ সব তাদের বন্ধু আমল, এরা তো থাকবে, আমাদের যা বলবো আমার এই নেতা। ও তাদেরকে শোষণ করে বাড়ি নির্মাণ করা, 7 তলা পার্টি অফিস তৈরি করা, কাদের রক্ত দিয়ে, কাদের ঘাম দিয়ে, কাদের পরিশ্রম দিয়ে। ঠিকই তো বলেছে মন্ত্রী, মনরেগা কাজের যে পারিশ্রমিক পেত তার থেকেও চান। আরে ত্রিপুরা রাজ্যে এই সরকারের সবচেয়ে বড় উপলব্ধি, মানুষের সবচেয়ে বড় মুক্তি, সেটা হচ্ছে চাঁদাবাজি থেকে মুক্তি পেয়েছে মানুষ। চাঁদাবাজি থেকে মুক্তি পেয়েছে। আমি বলি না সমস্ত চাঁদাই বন্ধ হয়ে গেছে, কোনো না কোনো অর্গানাইজেশন, সে এনজিও হোক, রাজনৈতিক পার্টি হোক, সামাজিক বিভিন্ন সংগঠন হোক, ইকাই হোক, আমরা নিজেদের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে সংগঠন চালাতে গেলে অর্থের প্রয়োজন হয়, কিন্তু সেই অর্থ 2 প্রকারে নেওয়া যেতে পারে। এক হচ্ছে যে অর্থবান ব্যক্তি, তার কাছ থেকে বিনয়ের সঙ্গে, আর আরেকটা হচ্ছে চাঁদাবাজির জুলুম, যে আমরা বেঁধে দেব, সবাইকে দিতে হবে, কেউ বাদ যাবে না। সেই প্রথা ত্রিপুরা থেকে সমাপ্ত হয়েছে। বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে এক জনমুখী अंतिम व्यक्ति সরকার চলছে। अंतिम ব্যক্তি, সমাজের যে अंतिम ব্যক্তি দীনদয়াল উপাধ্যায় একাত্ম মানববাদ, সেখানে সেটাই রয়েছে যে সমাজের अंतिम ব্যক্তি পর্যন্ত সরকার গভর্নেন্স পৌঁছে দেবে। এই তো করছে সরকার। আগে লেবার অফিসে এসে রেজিস্ট্রেশন করতে হতো, পুরো দিনের হাজিরা চলে যাবে, হয়রানি হতে হতো, বাস ভাড়া দিয়ে আসতে হবে। এখন কি হচ্ছে, अंतिम ব্যক্তি গ্রামের মধ্যে সিএসসি সেন্টারের মধ্যে রেজিস্ট্রেশনের ব্যবস্থা হতে চলছে। কেন আগে হয়নি এগুলো? কারণ এগুলো যদি শ্রমিকরা গ্রামে বসে নিজের ঘরে সুবিধা পেয়ে যায়, তো পার্টি বেশি এসে লাইনে কে হাঁটবে, তাদের কাছে কেউ অনুনয় বিনয় কি করবে, তাদেরকে পদলেহন কে করবে, জিন্দাবাদ মুর্দাবাদ কে বলবে? এগুলি তো করেছে 50টা বছর ত্রিপুরা। সত্তাতে তো প্রায় 40 বছর ছিল। লজ্জা হয় না?
এখনো রাজনীতিকে যে মাপদণ্ড, যে ত্রিপুরাতে রাজনীতি করতে হলে, বিরোধী পার্টির ভূমিকায় কাজ করতে হলে কিভাবে করতে হয় সেটাও বোঝে না, সেটাও জানে। এখনো ওই পুরনো কায়দায়, এই কায়দায় ত্রিপুরাতে রাজনীতি চলবে না। আপনাদের ভালোর জন্য বলছি, দোকানপাট সব ঝাঁপ বন্ধ হয়ে যাবে। কারণ কি, শ্রমিকরা আপনাদের কাছে যাবে না। কারণ সিএসসি সেন্টারে যখন রেজিস্ট্রেশন হবে, যখন ইন্স্যুরেন্স পাবে, যখন মাসিক 20 টাকা খরচা করে তার 8-9টি সুবিধা পেয়ে যাবে, তো আপনার কাছে যাওয়ার সুযোগ নেই না। দিন বদলে গেছে। ভাওতাবাজি করে ত্রিপুরাতে আর কোনোদিন রাজনীতি হবে না। কারণ কি, ত্রিপুরা সরকার সবকিছু ডাটাবেস করে নিচ্ছে, অনলাইন করে দিচ্ছে, ডিজিটাইজেশন করে দিচ্ছে, ট্রান্সপারেন্ট করে দিচ্ছে। দল দাসের ঊর্ধ্বে উঠে সবকা সাথ সবকা বিকাশে নকরি চাকরি দিয়ে দিচ্ছে। রাজনৈতিক কলা কৌশল পরিবর্তন করে নিন, ডেভেলপমেন্টের উপরে রাজনীতি করুন, মানুষের জীবনমান উন্নয়নের উপরে রাজনীতি করুন, ছেলে মেয়েদের সুন্দর ভবিষ্যতের জন্য কি কি করতে পারে, তার যোজনা কি হওয়া উচিত, তার উপর ডিবেট করুন। এগুলো চলবে না যে দেখো শ্রমিক তোমরা আমাদের, তোমাদের কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু দিছে না, এটা চলবে না। কারণ কি, 26শে আগস্ট 2021 মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যে জনমুখী গরিবমুখী সরকার, অন্তিম ব্যক্তির সরকার, সে সরকার ই শ্রমিক পোর্টালের উদ্বোধন করেছে। তারই অঙ্গ হিসাবে আজকের এই কার্যক্রম। এখানে মঞ্চে সিএসসি সেন্টারের কাজ করছে, পুরস্কার নেওয়ার জন্য এসেছে। আমি তাকে জিজ্ঞাসা করেছি কি করো বলে সিএসসি সেন্টারে। তো আমাকে লেবার কমিশনার বলছে, ই পোর্টালে রেজিস্ট্রেশন করতে গিয়ে সিএসসি সেন্টারের যারা এখান থেকে পুরস্কার নিয়েছে, এর মধ্যে 3 জন 2 মাসে শুধু ই পোর্টালে রেজিস্ট্রেশন করেছে, শ্রমিকদের কাছ থেকে পয়সা পায়নি। ভারত সরকারের তরফ থেকে যে তার মধ্যে তার রোজগার হয়েছে কত, 3 ব্যক্তি 2 মাসে কত টাকা রোজগার হয়েছে আছে অনুমান? 1 লাখ টাকা। তার মানে সিএসসি সেন্টারে বসে শুধু অনলি ই পোর্টালের জন্য, বাকি তো সিএসসি সেন্টারের মধ্যে 141টি সুবিধা রয়েছে, করতে পারে, তার বিষয়ে পয়সা পাবে। শুধু ই পোর্টালে রেজিস্ট্রেশন করে 2 মাসে 3 ব্যক্তি 1 লাখ টাকা রোজগার, মানে 30,000 টাকার উপরে, 33,000 টাকার উপরে রোজগার প্রতি ব্যক্তি হয়েছে। প্রতি ব্যক্তি 2 মাসে 33,000 টাকার উপরে রোজগার হয়েছে এই 3 জনের। বাকি সুবিধাগুলির জন্য রোজগার করে সেটার হিসাব আমি বলিনি। প্রায় 1200 সিএসসি সেন্টারের মধ্যে ত্রিপুরাতে মিনিমাম 4,000 থেকে 40,000 টাকা পর্যন্ত সিএসসি সেন্টারে রোজগার করে এই ত্রিপুরাতে 1200 পরিবার পালন করা হয়। তার জন্য জনতাকে এক্সট্রা কোনো বার্ডেন বা পয়সা দিতে হয় না। সিএসসি সেন্টার যেটা ত্রিপুরা সরকারকে দেওয়া হতো, তার মধ্যে থেকে ত্রিপুরা সরকার মানে গভর্নমেন্ট তাকে একটা অংশীদার দিয়ে দেয়।
আর সুবিধা নিজের গ্রামের কোন একটা ছেলের কম্পিউটারের মধ্যে। আজকে সেই বিষয়ে রাজ্য সরকার চলছে। বন্ধুরা, এই সরকার আজকে 21 তারিখ, তো 3 বছর 8 মাস 2 দিন হয়েছে। 3 বছর 8 মাস 2 দিন। আমি প্রত্যেক দিনের হিসাব রাখি। এই কাজগুলো যদি পুরনো মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ লাগাতার 25 বছরের যদি প্রতিদিনের হিসাব রাখতেন, তাহলে ত্রিপুরা আজকে এই জায়গায় থাকতেন। আমরা কিন্তু নিজের বাড়ির প্রতিদিনের হিসাব রাখি, গ্রামের মা হোক আর শহরের মা হোক, প্রতিদিন হিসাব রাখেন। কিন্তু সেটাও পুরনো সরকারের মুখিয়া যারা ছিলেন রাজ্য পরিচালনা, তাদের সে মানসিকতাই ছিল না। সে নিয়তে ছিল না। নিয়তে একটা ছিল, চাঁদা চলো, মিছিল করো, মিটিং করো, পার্টির ক্যাডার বানো, লাল রক্তচক্ষু দেখাও, আর सत्ता भाव। और শ্রমিকদের গরিবদেরকে তাতিয়ে তুল। শুধু তাতানো ছাড়া কি করেছেন? গিয়ে বলতো, দেখেছেন শ্রমিক ভাইরা, আপনাদের এই অধিকার দিচ্ছে না, আপনারা এটা পেতেন, এটা পাচ্ছেন না, আপনারা ওটা পাচ্ছেন, পেতেন, এটা পাচ্ছেন না। যদি পেয়েও যায় তো বলবে, চাঁদ পেলে বলবে আপনার সূর্য পাওয়া উচিত ছিল, সূর্য পেলে বলবে বৃহস্পতি পাওয়া উচিত ছিল, বৃহস্পতি পেলে বলে ন্যাপচুন প্লুটো পেয়েছেন না তো আপনি। এগুলো নিয়ে এসে এগুলোর লোক আন্দোলন করতে হবে, ন্যাপচুন প্লুটো এসব লাগবে। দেখছেন আপনারা দিল না তো, এটার মধ্যে দেখেন বিপ্লব দল গেছে না, আপনারা গেছেন, তাতে 40টা বছর ত্রিপুরা মানুষ তাদেরকে দেখেছে, তার পরিণামও পেয়েছে। তার পরিণাম ত্রিপুরা মানুষ ভুগতে। আমি তো এই মঞ্চ থেকে বলবো, এটা সরকারি মঞ্চ, কিন্তু বড় মাত্রায় নির্মাণ শ্রমিকরা এসছেন, অন্তিম ব্যক্তিরা। একবার নিজের নিজের পরিবার ইষ্ট দেবতার সামনে একবার চিন্তা করে দেখুন, কি কি হয়েছে আপনাদের সঙ্গে, কি কি করেছে, কি কি স্বপ্ন দেখেছে, কিভাবে তাঁতি তুলত, তার বিনিময়ে কি পেয়েছেন। সেই ব্যবস্থার কোনোদিন নাম না নেওয়া, তাতেও ত্রিপুরা অমঙ্গল হয়ে যাবে। তাতেও ত্রিপুরা অমঙ্গল হয়ে যাবে। ত্রিপুরার সার্বাঙ্গীন বিকাশে তাদের মনে হয় যেমন কিছু ব্যক্তিগত লোকসান হয়ে যাচ্ছে। কিছুদিন আগে দেখেছিলেন আপনারা, এই যে পৌরসভার কর্পোরেশন ইলেকশনের আগে যিনারা সত্তাশীল ছিলেন লম্বা সময়, পুরো দুনিয়ার মধ্যে ত্রিপুরাকে আর বদনাম করছিল। ত্রিপুরা শেষ হয়ে গেছে, ত্রিপুরাতে কোনো কিছু নেই, ত্রিপুরাতে দাঙ্গা হয়ে গেছে, ত্রিপুরাতে মসজিদ জ্বলে গেছে, ত্রিপুরাতে মন্দির জ্বলে গেছে। কারা ছিল? কারা সেই লোকগুলো? কারা টুইট
করেছে? কারা দুনিয়াতে ত্রিপুরাকে বদনাম করেছে? এখানে নর্থ থেকে তো লোক এসছে, ঊনকোটি থেকে এসছে। কই ঊনকোটিতে মসজিদ জ্বলেছিল? নর্থে মসজিদ জ্বলেছিল? যদি না জ্বলে কেন বলেছিল এরা? কি উদ্দেশ্যে বলেছিল? কি কারণে বলেছিল? কারণ কি ত্রিপুরাকে পিছিয়ে নেওয়ার জন্য। যখন পিস থাকে, শান্তি থাকে, তখনই কোনো রাজ্যের ডেভেলপমেন্ট হয়। এই শান্তি তাদের পছন্দ হয় না, অশান্ত করার জন্য ষড়যন্ত্র করে সেগুলি করা হয়েছিল। কিন্তু 37 লক্ষ ত্রিপুরাবাসী সেই নগর পঞ্চায়েত আর কর্পোরেশন ইলেকশনে তাদেরকে জবাব দিয়ে দিয়েছে যে ত্রিপুরার মানুষ তোমাদের সেই ভাওতাবাজি আর করবে না। তাই বন্ধুরা, এই যে ব্যবস্থা, মনিটরিং সিস্টেম তৈরি করা, ইএসআই হসপিটালে বিভিন্ন সুবিধাগুলো পাওয়া, যে লেবার ডিপার্টমেন্টের মাধ্যমে ইএসআই হসপিটাল রয়েছে, और इंश्योरेंस स्कीम রয়েছে, ও তার মাধ্যমে নিজের পরিবারের লোকদের চিকিৎসার ব্যবস্থা। আর সঙ্গে সঙ্গে আগে যারা রেজিস্ট্রেশন ছিল তাদের পরিবারকে কতগুলি সুবিধা দেওয়া হয়। তার মধ্যে সবচেয়ে অন্যতম যে বিষয়টা হচ্ছে যে মেয়েদের বিবাহের সময় 10,000 টাকা করে আগে দিয়ে দেওয়া হতো। এই সরকার আসার পর সেটাকে 25,000 টাকা করেছে, 25,000। আর বাকি যে সুবিধাগুলো সামান্য কিছু অর্থে, কোন জায়গায় 20 টাকা প্রতি মাসে, আর আনঅর্গানাইজড ক্ষেত্রে যাদের রেজিস্ট্রেশন আছে সেখানে 75 পয়সা নিজেকে দিতে হবে, আর 3 টাকা 25 পয়সা কেন্দ্র সরকার দেবে, দিয়ে আপনার ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা। সুস্থ পরিবারের যে কল্পনা সেকে সাকার করা। তাই বন্ধুরা, যখন কোনো কিছু হয়ে যায়, ই পোর্টাল হয়ে গেছে, তো এমনিতে আমাদের মনে হয় তো হয়ে গেছে, কিন্তু এমন না হয়। তার বিষয়ে প্রচার প্রসার করা। আমি গিয়ে ত্রিপুরার প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ঘরে পৌঁছতে পারবো না, কিন্তু আপনারা যখন এখান থেকে যাবেন পুরো জানকারি নিয়ে যান, আগে কি ছিল, এখন কি হয়েছে। চার দোকানে বসবেন, কাজ করার সময় কোনো বাড়িতে রাজমিস্ত্রি কাজ করছেন, তো সেখানে যে বাড়ির মালিক আছে তাকে বলা যে নরেন্দ্র ভাই মোদী 26 আগস্ট ই পোর্টাল করে দিয়েছে, সেই কারণে আমাদের সবার রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, আমরা এই সুবিধাগুলি পাচ্ছি, আগে এই সুবিধাগুলি পেতাম না। তার বিষয়ে আলোচনা করা, পজিটিভিটি তৈরি করা। আমাকে অনেক সময় সাংবাদিক বন্ধুরা বলে, স্যার এত কিছু স্কিম হয়ে গেছে, জানি না তো আমরা, কিন্তু আমার জনতা জানে। যখন আমি জনসভায় যাই, যখন বলি এটা পেয়েছেন কি, হাত তোলে, ওটা পেয়েছেন কি, হাত তোলে। এখানে কাদের কাদের ই শ্রমিকের রেজিস্ট্রেশন হয়েছে, হাত তোলেন তো। রেজিস্ট্রেশন কার কার রেজিস্ট্রেশন হয়েছে জানেননি না? হয়ে গেছে খবর নাই, অন্যায় করে দিয়েছে, তো বড় মাত্রা এখানে বসুন, রেজিস্ট্রেশন হয়ে গেছে।
আগে কি এখন যেভাবে রেজিস্ট্রেশন হচ্ছে, যদি পুরনো কেউ থেকে থাকে বলুন তো, এইভাবে আগে হতো কি? হতো না। এখন তো পার্টি অফিসে যেতে হবে না, অফিসে যেতে হবে না, সিএসসি সেন্টার থেকে হয়ে যাবে, কমন সার্ভিস সেন্টার থেকে। সেটা কোনো বিজেপির পার্টি অফিস নয়, কমিউনিস্টের পার্টি অফিস নয়, সেটা গ্রামের কোনো একটা ছেলে সিএসসি স্টেশনের সার্ভিসের রেজিস্ট্রেশন করে কাজ করছে, অথরাইজড গভর্নমেন্ট বলা, সেখানে আপনার অফিসের কাজগুলো হয়ে যাচ্ছে। পুরনো সরকার বলে দিত কতটা সিএসসি সেন্টার ছিল, তখন সিএসসি সেন্টার আবিষ্কার হয়নি তেমন নেই। এখন 1200-এর কাছাকাছি সিএসসি সেন্টার, আর 1200-এর মধ্যে প্রায় 1200ই অ্যাক্টিভ। আগে যে সিএসসি সেন্টার প্রায় 400-এর কাছাকাছি ছিল, তার মধ্যে 250 অ্যাক্টিভ ছিল না, ও তার মধ্যে ইনকাম সিএসসি সেন্টার যারা চালাতো 1000 টাকাও রোজগার করতে পারতো না। কারণ কি? যেই সার্ভিসগুলি আমরা 141টা সার্ভিস দিয়ে দিয়েছি, সেই সার্ভিসগুলি সিএসসি কে দেওয়া হয়নি তখন। তার জন্য রোজগার হতো না। তো কে করবে? কম্পিউটার কে লাগাবে? 1 লাখ টাকা খরচা করে কে বসবে? এখন 1 লাখ টাকা না, 2 লাখ টাকা খরচা করে বসে যায়। কারণ কি? সে 40,000 টাকা রোজগার করতে পারে। জমির রেজিস্ট্রি, সেটাও সিএসসি সেন্টারের মাধ্যমে হওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। একবার শুধু একটা সিগনেচার করার জন্য যেতে হবে, বাকি কাউকে জমির রেজিস্ট্রির জন্য এসডিএম অফিসে গিয়ে, ডিএম অফিসে গিয়ে, তহসিলদার অফিসে গিয়ে ধাক্কা খেতে হবে না। সেই জায়গায় সরকার কাজ করেছে বন্ধু। যে জমিন কিনেছে, যে জমিন রেজিস্ট্রি করেছে, সে জানে কত কষ্ট হয়, কতবার যেতে হয়। প্রত্যেকটা মানুষের জীবনে একটাই স্বাদ থাকে, একটাই ইচ্ছা থাকে, সে সরকারি কর্মচারী হোক, সে কোনো নির্মাণ শ্রমিক হোক, আর সে কোনো বড় ঠিকাদার হোক, তার জীবনে একটা ইচ্ছা থাকে যে আমার একটা বাড়ি তৈরি করবে, বৃদ্ধ বয়সে নিজের বাড়িতে থাকবো, নিজের ঘর হবে, ছেলে মেয়েকে যাওয়ার সময়টা উপহার দিয়ে যাব থাকার জন্য। আর ওই জায়গাতে সবচেয়ে বেশি করাপশন, জমিনের মধ্যে সবচেয়ে করাপশন। পুরো জীবনের পয়সা আপনি লাগিয়ে দিয়েছেন, দেখা গেল আপনার জমিন আরেকজনের নামে রেজিস্ট্রি করে নেয়, মিউটেশন করে দেয়, ধাক্কিয়ে আপনার জমিনে চলে যাবে আপনি যদি সশক্ত ব্যক্তিত্ব না হন। কিন্তু এখন এই সরকার কি করছে? ড্রোনের মাধ্যমে জমিন অ্যাপকে আমরা ডেভেলপমেন্ট করেছি। আর ড্রোনের মাধ্যমে, ড্রোন চেনেন, বোঝেন তো, হেলিকপ্টারের মতো উপর দিয়ে যাবে, গিয়ে আপনার জমিন কতটা আছে, কত ইঞ্চি মাপ দেবে, জিপিএস সিস্টেমে দেবে, আর মেপে আপনাকে বলে দেবে যে এখান বাই এত বাই এত 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 জমি, এক জমি। আর অনলাইন রেজিস্ট্রেশন, মিউটেশন, তারপর রেজিস্ট্রি। আগে জমিন রেজিস্ট্রি এক জায়গায়, মিউটেশন আরেক জায়গায়, কেউ জানতেই পারতো না, 3 বার বিক্রি করে দিত। এখন আর সেটা করা যাবে না, বন্ধ হয়ে গেছে। একুরেট জমির মাপ হয়ে যাবে, আপনার জমিনে অন্য কেউ ধাক্কিয়ে নিয়ে যেতে পারবে না, কারণ ড্রোন আপনি আপ সেটা বলে দেবে। অনলাইনে সমস্ত জায়গায় আপনার কাছে কোড পাসওয়ার্ড থাকবে, শুধু আপনি বারকোড দিলে দেখতে পারবেন যে আপনার কি হয়েছে, অন্য আপনার সেই অ্যাপের মধ্যে ঢুকতে পারবে না, রেজিস্ট্রেশন করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি অন্যকে সেই বারকোড না দিয়েছেন। বারকোড তখনই দেবেন যখন আপনি জমি বিক্রি করার পর আপনি পয়সা করে সমস্ত পেয়ে গেছেন, তখন আপনি ওই ব্যক্তিকে সে বারকোড দিয়ে দেবেন। কারোর হিম্মত নেই, কোনো অফিসার, কোনো ব্যক্তি সেখানে ঢুকতে পারবে না। এগুলো করেছেন ত্রিপুরা রাজ্য সরকার। জনজাতিদের জন্য 1,30,000 পাট্টা ভূমি পুনর সরকার থাকতে বড় মাত্রা তার মধ্যে দেওয়া হয়েছিল। কিন্তু আসলে কি সেই জমিগুলো খুঁজে পেয়েছিল কোন জনজাতি? তার মাপজোক ছিল?
সেটা কোথায় আছে, তার দক্ষিণে কি উত্তরে কি, কত মিটার বাই কত মিটার, কারোর কাছে নেই। আমরা এসে সেগুলো করেছি বনাধিকার মোবাইল অ্যাপের মাধ্যমে। বনাধিকার মোবাইল অ্যাপ নিয়ে এসেছি ভারতবর্ষের মধ্যে একমাত্র ত্রিপুরা রাজ্য সবার আগে বনাধিকার অ্যাপ তৈরি করে জনজাতিদের অধিকার। এই যে শব্দগুলো আমি বললাম, বনাধিকার অ্যাপ, জমিন অ্যাপ, ই পোর্টাল, সিএসসি সেন্টার, ডিজিটাইজেশন, ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ত্রিপুরা, অনলাইনের মাধ্যমে ভুগতান, এগুলো বলুন তো 2018 এই নামগুলো শুনেছে কেউ? কেউ শুনেছে এই নামগুলো? 2000 আগে কি থাকতো? খাওয়ানোর লিগে চাউল নাই, ভাত নাই, মুরগা নাই, মাছ নাই, দিয়ে না, করে না, দিতে হইব, সংগ্রাম করতে হইব, মারতে হইব, পিটতে হইব, লইতে হইব, ধরতে হইব, কেন্দ্র দেয় না, বঞ্চনা, নিপীড়িত, বঞ্চিত, কত কত শব্দ এখন ত্রিপুরা থেকে নাই, সব ঠিক হয়ে গেছে, হতে গেছে। এখন নেই ত্রিপুরাতে এগুলো। এরাও বলে না, আমি দেখি তো মাঝে মাঝে আন্দোলনের জন্য নামে লোক পায় না, ভাড়া নেই, কে যাইব এখন? ই পোর্টাল হয়ে গেছে তো তার কাছে কে যাবে? ওদের কাছে ব্যবসায়ী শেষ, এদের পুঁজিও শেষ, মাথার বাড়ি করছে এরা। মাঝে মাঝে চিন্তা করে মোদিটা কিতা পাঠে, কত কষ্ট করে জমিদারি তৈরি করলাম, রসাদ হয়ে গেল। মোদি যে কি জিনিস আমরা টের পেয়েছে না তারা। আমরা সবাই জানি কিন্তু মোদি হে তো মুমকিন হ্যাঁ, মোদি হে তো মুমকিন হ্যাঁ, এখনো বুঝে ও আমরা আইতাছি, আমরাই